কন্নিচিওয়া। আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। বন্ধুরা, আসুন একসঙ্গে জাপানি ভাষা শেখা যাক। আজ 34তম পাঠের মূল বাক্য হচ্ছে 柔らかくて美味しいです。 বেশ নরম আর সুস্বাদু। আমাদের এই আসরের প্রধান চরিত্র হচ্ছে থাইল্যান্ড থেকে আসা শিক্ষার্থী আন্না। কেন্তার সঙ্গে আন্না ক্যাম্পাস উৎসবে যোগ দেওয়ার পর তারা দুজন একটি কনভেয়ার বেল্ট সুশি রেস্তোরাঁয় এসেছে। এ ধরনের রেস্তোরাঁয় গ্রাহকদের সামনে একটি কনভেয়ার বেল্টের উপরে সুশি ভর্তি বাটি চলমান থাকে, যেখান থেকে গ্রাহকরা পছন্দমতো বাটি তুলে নিতে পারেন। সুশির মূল্য অনুযায়ী প্লেটের রং নানা রকম হয়ে থাকে। এবার তাহলে শোনা যাক 34তম পাঠের কথোপকথন। এই পাঠের মূল বাক্য হচ্ছে 柔らかくて美味しいです。 বেশ নরম আর সুস্বাদু। あ、トロが来た。トロって何ですか？マグロのお腹の部分です。どうぞ。いただきます。柔らかくて美味しいです。 এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। যে ধরনের সুশি কেন্তার পছন্দ তা সামনে চলে এসেছে। あ、トロが来た。 বাহ, তোরও এসে গেছে। あ、 এই শব্দটি দিয়ে বিস্ময় প্রকাশ করা হয়। প্রিয় খাবার এসেছে বলে কেন্তা উচ্চস্বরে বলে উঠল। トロ এটা হলো টুনা মাছের পেটের অংশ যা তেলযুক্ত। が বাক্যের কর্তা নির্দেশ করে। 来た。 এসেছে, এটা হলো 来ます。 অর্থাৎ আশা ক্রিয়ার তার রূপ। এটি দিয়ে ক্রিয়ার সম্পন্ন রূপ বোঝায়। কিতা শব্দটির মার্জিত রূপ হচ্ছে 来ました。 তোরো কিছুটা দামি খাবার, তবে সুশি রেস্তোরাঁর মেনুতে এটি একটি জনপ্রিয় পদ, তাই না? হ্যাঁ, আন্না কখনো তোরো খায়নি, তাই সে কেন্তাকে জিজ্ঞেস করল トロって何ですか？ তোরো বলতে কি বোঝায়। কোনো শব্দের অর্থ বুঝতে না পারলে ওই শব্দটির পরে って何ですか？ বলতে কি বোঝায় কথাটি জুড়ে দিয়ে অর্থ জিজ্ঞেস করা যায়। なん মানে হলো কি। です。 বাক্য শেষ করার মার্জিত শব্দ, তবে এর পরে か জুড়ে দিয়ে কিছুটা ঊর্ধ্বমুখী স্বরে উচ্চারণ করলে বাক্যটি প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। এ নিয়ম তো আপনারা আগেই শিখেছেন। তে নান দেস্কা এটি বেশ কাজের একটি বাক্যাংশ, তাই না? সত্যি, চলুন অনুশীলন করা যাক। তোরো বলতে কি বোঝায়। トロって何ですか？ উত্তরে কেন্তা জানালো マグロのお腹の部分です。 এটা হলো টুনা মাছের পেটের অংশ। マグロ মানে হলো টুনা মাছ। の এটি হচ্ছে সম্বন্ধ পদ। お腹 অর্থ হলো পেট। এরপরে আবারও আছে সম্বন্ধ পদ নো, আর 部分 মানে হলো অংশ। দেশ যথারীতি বাক্য শেষ করার মার্জিত শব্দ। তার মানে এই বাক্যটিতে দুইবার সম্বন্ধ পদ নো ব্যবহার করা হয়েছে, তাই না? দেখুন, মাগুরোনো ওনাকানো বুবুন কথাটির অর্থ দাঁড়ায় টুনা মাছের পেটের অংশ। বাংলাতেও আপনাকে দুইবার এর যুক্ত করতে হচ্ছে, মাছের এবং পেটের বোঝানোর জন্য। একইভাবে জাপানিতেও যতবার প্রয়োজন ততবার নো জুড়ে দেওয়া যায়। এরপর কেন্তা বলল どうぞ。 খেয়ে দেখুন প্লিজ। মনে রাখবেন, どうぞ。 কথাটি বলা হয় কোনো কিছু সাধার সময় বা কিছু করে দেখার আমন্ত্রণ জানানোর সময়। এবার আন্না বলল いただきます。 আহারের জন্য ধন্যবাদ। আক্ষরিক অর্থ হল সবিনয়ে গ্রহণ করছি। いただきます。 কথাটি সাধারণত খাবার খেতে আরম্ভ করার সময় বলা হয়, আর খাওয়া শেষ করে বলা হয় ごちそうさまでした。 মানে আহারের ব্যবস্থা করার জন্য ধন্যবাদ। যাই হোক, প্রথমবার তোরো খেয়ে আন্নার কেমন লাগলো শুনি। 柔らかくて美味しいです。 এটা বেশ নরম এবং সুস্বাদু। আজকের মূল বাক্য এটাই। 柔らかくて এটি হচ্ছে 柔らかい নরম বা কচি বিশেষণটির তে রূপ, এবং 美味しい হল আরেকটি বিশেষণ যার অর্থ সুস্বাদু। দেশ যথারীতি বাক্য শেষ করার মার্জিত শব্দ। দেখা যাচ্ছে শুধু ক্রিয়াপদ নয়, বিশেষণেরও তে রূপ আছে, তাই না? হ্যাঁ, যখন আপনি একাধিক বিশেষণ একসঙ্গে ব্যবহার করবেন তখন শেষ বিশেষণটি ছাড়া আগের সবগুলো বিশেষণের তে রূপ ব্যবহার করতে হবে। কাজেই ইয়াওয়ারাকাই এবং ঐশি বলতে গিয়ে আগের বিশেষণটি অর্থাৎ ইয়াওয়ারাকাই বদলে এর তে রূপ ইয়াওয়ারাকাতে ব্যবহার করতে হয়েছে এবং এর পরে যুক্ত হয়েছে ঐশি।
এবার চলুন আরেকবার শোনা যাক 34তম পাঠের কথোপকথন। আজকের মূল বাক্য হল 柔らかくて美味しいです。 বেশ নরম আর সুস্বাদু। あ、トロが来た。トロって何ですか？マグロのお腹の部分です。どうぞ。いただきます。柔らかくて美味しいです。 এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের তত্ত্বাবধায়ক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয়টি নিয়ে আলোচনা করবেন এই পর্বে। আজ আমরা শিখলাম একটি বিশেষণের তে রূপ। ইয়রাকাকুতে এই রূপ সম্পর্কে বিস্তারিত জানতে চাই। চলুন টিচারকে জিজ্ঞেস করা যাক। 私が教えましょう。 টিচার বললেন, দুটি বা তার চেয়ে বেশি বিশেষণ একসঙ্গে ব্যবহার করতে হলে শেষটি ছাড়া আগের সবগুলো বিশেষণের তে রূপ ব্যবহার করতে হয়। এবার কিভাবে বিশেষণের তে রূপ বানাতে হবে তা বলে দিচ্ছি। আপনারা জানেন জাপানি ভাষায় বিশেষণ দুই রকম, ই বিশেষণ এবং না বিশেষণ। ই বিশেষণ হল সেগুলো যাদের শেষ অক্ষরটি হল ই, যেমন সস্তা বা কম দামি অর্থ হল 安い。 এবার ই বিশেষণের তে রূপ বানাতে হলে শেষ উচ্চারণ ই বাদ দিয়ে সেখানে জুড়ে দিন কুতে, তাহলে সস্তা 安い。 শব্দটি হয়ে যাবে 安くて。 এভাবে খুশি 楽しい。 হয়ে যাবে 楽しくて。 তবে একটু ব্যতিক্রমী শব্দ হচ্ছে いい。 অর্থাৎ ভালো, এটি হয়ে যায় よくて。 অন্যদিকে বিশেষ্য পদের আগে যুক্ত হওয়ার ক্ষেত্রে যেসব বিশেষণের সঙ্গে না যোগ করতে হয় সেগুলো হচ্ছে না বিশেষণ, যেমন 元気。 সুস্থ সবল। কাজেই জাপানিতে ব্যক্তি অর্থ 人。 বিধায় সুস্থ সবল ব্যক্তি অর্থ দাঁড়াবে 元気な人。 এবার না বিশেষণের তে রূপ শেখার পালা। খুব সহজ, কোনো পরিবর্তন ছাড়াই শুধু জুড়তে হবে দে, তাহলে সুস্থ সবল অর্থাৎ 元気。 হয়ে যাবে 元気で。 যদি বলতে চান সুস্থ সবল এবং প্রফুল্ল ব্যক্তি, সেক্ষেত্রে যেহেতু প্রফুল্ল মানে 明るい。 তাই পুরো কথাটি হবে 元気で明るい人。 এই ছিল টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। ধন্যাত্মক শব্দ হলো এমন শব্দ যা নির্দিষ্ট কোনো ডাক, কণ্ঠস্বর অথবা আচরণভঙ্গি প্রকাশ করে। আজ খাবারের স্বাদ প্রকাশক কিছু শব্দ শেখা যাক। あっさり。あっさり。 এই শব্দটি হালকা স্বাদের খাবার প্রকাশ করে, যেমন বলা যেতে পারে এই খাবারটি খেতে আস্সারি। এবার এর বিপরীত শব্দটিও শেখা যাক। こってり。こってり。 তেলযুক্ত এবং গুরুপাক খাদ্য বোঝায়, যেমন বলা হয়ে থাকে এই রামেন নুডলসের স্বাদ কোত্তেরি। তাহলে আজ শেখা হলো ধন্যাত্মক শব্দ あっさり。 এবং こってり。 ভাষা শেখার আসর শেষ করার আগে সময় হলো আন্নার স্বগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না নিজে নিজে বলছে, 今日は খাবার খাওয়ার আগে ইতাদাকিমাস বলার মধ্য দিয়ে আমরা এর প্রস্তুতকারীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করি। এছাড়া মাছ, মাংস, শাক সবজি সহ যারা প্রকৃতির এসব দান উৎপাদন করেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। চলুন আরেকবার শুনে নেওয়া যাক আজকের কথোপকথন। あ、トロが来た。トロって何ですか？マグロのお腹の部分です。どうぞ。いただきます。柔らかくて美味しいです。 বন্ধুরা, আশা করি আজকের পাঠ আপনারা উপভোগ করেছেন। এই পাঠের মূল বাক্য ছিল 柔らかくて美味しいです。 বেশ নরম আর সুস্বাদু। আগামী পর্বেও চলন্ত সুশির রেস্তোরাঁয় তাদের কথাবার্তা চলবে। বন্ধুরা, আপনারাও সঙ্গে থাকবেন আশা করি। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাশো।